নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস এবং অন্যান্য পরীক্ষার জন্য যে অবজেক্টিভ ইংলিশের সিরিজটি শুরু করেছিলাম তার প্র্যাকটিস সেট 7 নিয়ে এসেছি। ইতিমধ্যেই এই চ্যানেলে আরও এর আগে 6টা প্র্যাকটিস সেট আপলোড হয়েছে। তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করি তোমরা অনেক উপকার পাবে। এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোতে আমরা বিভিন্ন গ্রামারের পোর্শন শিখছি এরর কারেকশনের মাধ্যম দিয়ে। এছাড়া ভোকাবুলারির যে সমস্ত পার্টগুলো আছে, যেমন ধরো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সেগুলোও কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করছি। তাহলে চলো আজকে আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট সেটা নিয়ে আলোচনা শুরু করি। দেখো লেখা আছে যে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্সের যে পোর্শনটাতে গ্রামাটিক্যাল এরর আছে সেটাকে তোমাদের খুঁজে বের করে নিয়ে সেগুলোকে চিহ্নিত করতে হবে। দেখো, all one can conclude from lines various exploits are that he is a full and hardy person. Okay, all one can conclude from lines various exploits are that he is a full and hardy person. এখন দেখো, এই যে all one can conclude, এই পুরো ফ্রেজটা all one can conclude, এই পুরো ফ্রেজটা হচ্ছে একটা সিঙ্গুলার ফ্রেজ। ঠিক আছে, তাই এর জন্য যে ভার্বটা বসবে সেটাও কিন্তু সিঙ্গুলারই হবে, সেটা কিন্তু প্লুরাল হবে না। দেখো, এর জন্য যে ভার্ব সেটা হচ্ছে আর, এই এক্সপ্লয়েটস এর জন্য কিন্তু ভার্ব নয়। ওকে, অল ওয়ান ক্যান কনক্লুড ফ্রম লাইন্স ভেরিয়াস এক্সপ্লয়েটস আর, এই আরটা হবে না, এক্ষেত্রে হবে ইজ, কারণ অল ওয়ান ক্যান কনক্লুড এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফ্রেজ। নেক্সট সেন্টেন্স দেখো, ধীরেজ এক্সারসাইজ এভরি ডে সো দ্যাট হি মে কিপ হিমসেলফ হেলদি। ধীরেজ এক্সারসাইজ হিম এভরি ডে সো দ্যাট হি মে কিপ হিমসেলফ হেলদি। তোমরা দেখো কোন পোর্শনটিতে এরর আছে বলে মনে হচ্ছে। দেখো, ধীরেজ এক্সারসাইজ, প্রথমে এটা চেক করি। দেখো, ধীরেজ কি না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ হয়। ঠিক আছে, তাহলে দেখো এইখানে ধীরেজ এক্সারসাইজ, এর সঙ্গে তো কোনো এস বা ইএস নেই, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে একটা এস বসবে, অর্থাৎ এই পোর্শনটিতে এরর আছে। ওকে, নেক্সট দেখো, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পিপল হ্যাভ এ রাইট টু ক্রিটিসাইজ, বাট অ্যাট দ্য সেম টাইম ইচ অফ দেম হ্যাভ টু রিমেম্বার দ্য ডিউটি অলসো। ঠিক আছে, পিপল হ্যাভ এ রাইট টু ক্রিটিসাইজ, বাট অ্যাট দ্য সেম টাইম ইচ অফ দেম হ্যাভ টু রিমেম্বার দ্য ডিউটি অলসো। দেখো, এই ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে সমস্ত কনসেপ্টগুলো, যে বাক্যর সঙ্গে কোনো বাক্যে যদি ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ এগুলো যদি থাকে, সেক্ষেত্রে যে নাউন বা প্রোনাউন বসে সেটা প্লুরাল হয়, কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, অর্থাৎ এইখানে কীরকম হবে জিনিসটা, না ইচ অফ প্লাস কি হয়, যে প্লুরাল নাউন বা প্রোনাউন, প্লাস কি হয় না সিঙ্গুলার ভার্ব বসে। দেখো, এক্ষেত্রে এই যে ইচ অফ এই কথাটা আছে, তাহলে এক্ষেত্রে ইচ অফ দেম অর্থাৎ প্লুরাল প্রোনাউন বসেছে, এটা ঠিক আছে, অর্থাৎ ইচ অফ প্লুরাল প্রোনাউন। এবার সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ এই যে হ্যাভটা বসেছে এটা হবে না, এর বদলে হয়ে যাবে হ্যাজ। ঠিক আছে, পিপল হ্যাভ এ রাইট টু ক্রিটিসাইজ, বাট অ্যাট দ্য সেম টাইম ইচ অফ দেম হ্যাজ টু রিমেম্বার দ্য ডিউটি অলসো। এটা হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট যে বাক্যটা আমাদের আছে, যে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ এভরি ওয়ান অফ দেম ওয়ার রেডি টু টেক প্র্যাকটিক্যাল ক্লাসেস এভরি ডে। ঠিক আছে, এক্ষেত্রেও সেম জিনিস। দেখো, এভরি ক্ষেত্রে যখন ইচ অফ বা এভরি থাকে তখন আমরা ওয়ার করব না, তখন আমরা করব ওয়াজ, কারণ এগুলো হচ্ছে সিঙ্গুলার টার্ম। এই ইচ, এভরি এগুলো দিয়ে কিন্তু সিঙ্গুলার বোঝায়, তাই ক্ষেত্রে আমরা ওয়াজ করলাম। নেক্সট দেখো, the principal along with his teachers
were seen boarding a bus to go for a picnic on a national holiday. The principal, along with the teachers, were seen boarding a bus to go for a picnic on a national holiday. দেখো এক্ষেত্রে আগের দিনই আমরা একটা প্র্যাকটিস সেটা দেখেছিলাম যে অ্যালং উইথ যখন থাকে, এই ফ্রেজটা যখন থাকে অ্যালং উইথ, ভার্ব যে বসে, যে ভার্বটা তারপরে বসে সেটা কিন্তু এই অ্যালং উইথের পরে যে সাবজেক্ট আছে, অ্যালং উইথের পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের অনুসারে কিন্তু হয়। ঠিক আছে, অ্যালং উইথের পরে যে সাবজেক্টটা বসবে, আগে যে সাবজেক্ট বসে সেই অনুসারে কিন্তু এই ভার্বটা হয়। অর্থাৎ এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তখন কিন্তু এই ভার্বের সঙ্গে এস বাই এস হবে না, যদি হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে তাহলে অ্যালং উইথ, এই যে এই যে ফ্রেজটা অ্যালং উইথ, এর আগে কি আছে? দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, আর পরে আছে দ্য টিচার্স। এই পরে যে টিচার্স আছে তার সঙ্গে মানে মিল রেখে এই ওয়ারটা করা হলো, কিন্তু আমরা দেখেছি অ্যালং উইথের আগের যে প্রিপোজিশন, আগের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে হবে। এক্ষেত্রে দেখো দ্য প্রিন্সিপাল, এটা তো একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তাই এই ওয়ারটা হবে না, এক্ষেত্রে হয়ে যাবে ওয়াজ। ঠিক আছে, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার্স was seen boarding a bus to go for a picnic on a national holiday. Next দেখো, it is said by some persons that one of the local bank had started a new scheme of lending. এক্ষেত্রেও দেখো এই যে ওয়ান অফ আছে, এরপরে আমরা কি দেখলাম? ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলোর ক্ষেত্রে কি হয় না সিঙ্গুলার বা প্লুরাল নাউন বা প্রোনাউন হয় এবং পরে সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে ওয়ান অফ দ্য, দেখো এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব যেটা সেটা কিন্তু হয়েছে হ্যাজ, সিঙ্গুলার ভার্ব, কিন্তু এই ওয়ান অফের পরে যে প্লুরাল নাউন বা প্রোনাউন হয় সেটা কিন্তু এক্ষেত্রে মেনটেন হচ্ছে না। তাহলে ওয়ান অফ দ্য লোকাল ব্যাংকস করতে হয়, তারপরে কিন্তু আমাদের সমস্যা বা এরর যেটা আছে সেটা কিন্তু দূর হচ্ছে। অর্থাৎ ওয়ান অফ দ্য লোকাল ব্যাংকস হ্যাজ স্টার্টেড এ নিউ স্কিম অফ লেন্ডিং। নেক্সট দেখো, দ্য বয় হু ইউ সি দেয়ার মেড দ্য টপ স্কোর ইন দ্য লাস্ট ম্যাচ। অর্থাৎ যে ছেলেটিকে তুমি ওখানে দেখেছিলে ওই কিন্তু লাস্ট ম্যাচে সব থেকে বেশি স্কোর করেছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা করব দ্য বয় হু ইউ সি দেয়ার না করে, যেহেতু এটা পাস্টের ঘটনা তাহলে এটা দেখব স দেয়ার। দ্য বয় হু ইউ স দেয়ার মেড দ্য টপ স্কোর ইন দ্য লাস্ট ম্যাচ। ওকে, দেখো নেক্সট সেন্টেন্স, আওয়ার সোলজার্স ওয়ার বেটার ট্রেন্ড দেন দ্যাট অফ এনিমিজ। আওয়ার সোলজার্স ওয়ার বেটার ট্রেন্ড দেন দ্যাট অফ এনিমিজ। ঠিক আছে, দেখো আওয়ার সোলজার্স এর সঙ্গে তুলনা করা কি হচ্ছে না এনিমি সোলজারের সঙ্গে, তাই সেক্ষেত্রে এই দ্যাট দ্বারা তাকে বোঝাচ্ছে, মানে আমাদের সোলজারের সঙ্গে যে তুলনাটা হচ্ছে নিশ্চয়ই সেটা এনিমির সোলজারের সঙ্গে, তাই এক্ষেত্রে এই দ্যাট কথাটা আমরা ইউজ করব না। আওয়ার সোলজার্স, এই যে পুরো প্লুরাল যে ফ্রেজটা এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এখানে করব কি দেন দোজ অফ এনিমিজ। আওয়ার সোলজার্স ওয়ার বেটার ট্রেন্ড than those of enemies. Okay, next sentence দেখো, one must use his best efforts if one wishes to succeed. One must use his best efforts if one wishes to succeed. দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে one must use অর্থাৎ একজনের উচিত বা একজনের ব্যবহার করা উচিত এরকম একটা এক্সপ্রেশন বোঝানো হচ্ছে। ইফ ওয়ান উইসেস টু সাকসিড, অর্থাৎ যদি কেউ সফলতা পেতে যায় তাহলে কিন্তু তার সর্বোচ্চ যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তার ইউজ করা উচিত। এক্ষেত্রে দেখো ওয়ান কথাটা আমরা কিন্তু মেল কিংবা ফিমেল অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডার এক্ষেত্রে আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না, তাই এক্ষেত্রে আমরা হিজ এই প্রোনাউনটা ইউজ করব না, এক্ষেত্রে আমরা ওয়ান্স বলেই ব্যবহার করব। ওয়ান মাস্ট ইউজ ওয়ান্স বেস্ট এফোর্টস if one wishes to succeed. Okay, next sentence দেখো, let you and I go to the airport to welcome our beloved friend. ঠিক আছে, let you and I go to the airport to welcome our beloved friend। এক্ষেত্রে দেখো এই লেটের পরে যখন
কোনো সাবজেক্ট বসবে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা অবজেক্টের মতো ইউজ হবে লেটের পরে, অর্থাৎ লেট ইউ অ্যান্ড আই, এর আইটা হবে না, এক্ষেত্রে হয়ে যাবে মি, অর্থাৎ লেট ইউ অ্যান্ড মি গো টু দ্য এয়ারপোর্ট টু ওয়েলকাম আওয়ার বিলাভেড ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে 10টা এরর কারেকশন, সেই এরর কারেকশনগুলো আমরা করে ফেললাম। নেক্সট পোর্শন দেখো, নেক্সট পোর্শন হচ্ছে রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজাল ভার্বস, অর্থাৎ যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে তার মিনিং লিখবে এবং তা দিয়ে বাক্য রচনা করবে বা সেন্টেন্স ফর্ম করবে। দেখো প্রথম যে ফ্রেজাল ভার্বটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ব্রিং আপ। ঠিক আছে, ব্রিং আপ এটার কথা মানে হচ্ছে যে টু মেনশন অর introduce a topic, to mention or introduce a topic, আর এটা হচ্ছে to raise, to raise a child। ঠিক আছে, ব্রিং আপ মানে টু মেনশন অর ইন্ট্রোডিউস এ টপিক, অর্থাৎ কোনো একটা টপিককে আলোচনাতে নিয়ে আসা, এটা বোঝানোর জন্য ব্রিং আপ ব্যবহার করা হয়, কিংবা কোনো একটা শিশুকে বড় করে তোলা বা পালন করা, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ব্রিং আপ ফ্রেজাল ভার্বটার ইউজ করি। তাহলে দেখো আমাদের কি সেন্টেন্স আমরা লিখতে পারি, দেখো they were brought up in a small village, they were brought up in the small village by their grandparents। ঠিক আছে, they were brought up in a small village by their grandparents, তারা তার দাদু ঠিক ঠাকুমার কাছেই একটা ছোট্ট গ্রামে মানুষ হয়েছে বা প্রতিপালিত হয়েছে। কল আপ, দেখো এই ফ্রেজাল ভার্বটার মানে কি, কল আপ, টু রিটার্ন এ ফোন কল। ঠিক আছে, টু রিটার্ন এ ফোন কল, একটা ফোনকে রিং ব্যাক করা, সেক্ষেত্রে আমরা কল আপ এই প্রিপোজিশনটা ব্যবহার করি। দেখো I missed his call, I missed his call, so I will call him back in a few minutes। I missed his call, so I will call him back in a few minutes। নেক্সট দেখো কল ইন। ঠিক আছে, কল ইন এর মানে হচ্ছে টু রিকোয়েস্ট someone, to request someone to come for help or services। ঠিক আছে, to request someone to come for help or services। দেখো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব, যে we had to call in a plumber, we had to call in a plumber to fix the leak, we had to call in
এ প্লাম্বার টু ফিক্স দ্য লিক। নেক্সট দেখো কল অফ। কল অফ কথাটার মানে হচ্ছে টু ক্যান্সেল সামথিং দ্যাট ওয়াজ প্ল্যান্ড, অর্থাৎ কোনো কিছু একটা প্ল্যান করা হয়েছিল সেটা শেষ মুহূর্তে ক্যান্সেল করে দেওয়া। এই ইংলিশটাই কল অফ ফ্রেজাল ভার্বটার দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, টু ক্যান্সেল কমা টু পোস্টপন। ওকে, এবার এগুলো দিয়ে কি বাক্য রচনা হয় দেখো। দ্য ম্যাচ ওয়াজ কল্ড আপ, কল্ড আপ না, কল্ড অফ। The match was called off due to heavy rain. ঠিক আছে, দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু হেভি রেন, অর্থাৎ প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল তাই কারণে ম্যাচটা স্থগিত রাখা হয়েছে। দেখো ফল আউট আর ফল অফ এই দুটো প্রিপোজিশন কিন্তু আমাদের আছে। দেখো এগুলো দিয়ে কিভাবে আমরা বাক্য রচনা করতে পারি। ফল আউট, ফল আউট এই প্রিপোজিশনটা এবং ফল অফ দেখো ফল আউট এই প্রিপোজিশনটার মানে হচ্ছে ঝগড়া করা। ঠিক আছে, টু কোয়ার্ল। ঠিক আছে, স্পেশালি বিটুইন ফ্রেন্ডস আর ক্লোজ পিপল, তাদের মধ্যে এই প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। কল আউট অর্থাৎ ঝগড়া করা। ঠিক আছে, দেখো কি বাক্য রচনা করতে পারি আমরা। রিনা অ্যান্ড হার বেস্ট ফ্রেন্ড ফেল আউট ওভার এ। রিনা অ্যান্ড হার বেস্ট ফ্রেন্ড ফেল আউট ওভার এ সিলি মিস্টেক, কিংবা এটা করতে পারো ওভার এ সিলি মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং, রিনা অ্যান্ড হার বেস্ট ফ্রেন্ড ফেল আউট ওভার এ সিলি মিসআন্ডারস্ট্যান্ডিং। নেক্সট দেখো ফল অফ। ফল অফ এটার মানে হচ্ছে টু ডিক্রিজ ইন অ্যামাউন্ট, ভ্যালু অর ইন্টেন্সিটি, অর্থাৎ কাটতি করে দেওয়া, ঘাটতি করা। টু ডিক্রিজ ইন অ্যামাউন্ট, টু ডিক্রিজ ইন অ্যামাউন্ট অর্থাৎ পরিমাণে কমিয়ে দেওয়া। এটার ক্ষেত্রে ফল অফ প্রিপোজিশনটা ইউজ করে, ফল অফ এই ফ্রেজাল ভার্বটা ইউজ করা হয়। দেখো সেলস ইউজুয়ালি ফল অফ ডিউরিং দ্য অফ সিজন, অর্থাৎ অফ সিজনে বিক্রি বাটা বন্ধ থাকে বা কেনাকাটা কম হয়, সেটা বোঝানোর জন্য এই ফল অফ কথাটা ইউজ করা হয়েছে। নেক্সট দেখো হিউ অ্যান্ড ক্রাই, অর্থাৎ যে ইডিয়মগুলো আছে সেগুলো হচ্ছে এবার এসেছে। প্রথমে আমরা ফ্রেজাল ভার্ব দিয়ে বাক্য রচনা করলাম, এবার আমরা ইডিয়মগুলো দিয়ে বাক্য রচনা করব। হিউ অ্যান্ড ক্রাই এই ইডিয়মটার মানে হচ্ছে যে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করা। ঠিক আছে, সেক্ষেত্রে এই হিউ অ্যান্ড ক্রাই প্রিপোজিশনটা ইউজ, ইডিয়মটা ইউজ করা হয়।
a loud public outcry or noise, ঠিক আছে, a loud public outcry or noise। দেখো কি সেন্টেন্স ফর্ম করতে পারি এক্ষেত্রে, যে there was a great hue and cry, there was a great hue and cry when the government raised fuel prices, there was a great hue and cry when the government raised the fuel prices। অর্থাৎ তেলের দাম বাড়িয়ে দিতেই মানুষের মধ্যে একটা প্রচণ্ড উত্তেজনা বা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। ফেস দ্য মিউজিক এই কথাটার মানে হচ্ছে যে ফেস দ্য মিউজিক কথাটার মানে হচ্ছে একদম সামনে এসে লড়াই করা, ঠিক আছে, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে লড়াই করা, সেক্ষেত্রেই ফেস দ্য মিউজিক এই ইডিয়মটা ইউজ করা হয়। অর্থাৎ টু টু অ্যাকসেপ্ট the unpleasant situation। ফেস দ্য মিউজিক এটা দিয়ে যে বাক্য রচনা আমরা করতে পারি, যে she was caught cheating and had to face the music in front of the principal। She was caught cheating and had to face the music in front of the principal। নেক্সট দেখো লুজ ইয়োর মার্বেল, অর্থাৎ টু গো ক্রেজি, সেক্ষেত্রে এই লুজ ইয়োর মার্বেলস এই ইডিয়মটা ইউজ করা হয়। টু গো ক্রেজি অর বিকাম মেন্টালি আনস্টেবল, ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই লুজ ইয়োর মার্বেলস এই প্রিপোজিশনটা এই ইডিয়মটা ইউজ করি। দেখো হি টক্স টু হিজ plants every day, he talks to his plants every day। I think he is lost his marbles, ঠিক আছে, হি টক্স টু হিজ প্ল্যান্টস এভরিডে অর্থাৎ সে প্রত্যেকদিন তার গাছগুলোর সঙ্গে কথা বলে। আই থিঙ্ক হি ইজ লস্ট হিজ মার্বেলস অর্থাৎ সে মেন্টালি আনস্টেবল হয়ে গেছে। টেক উইথ এ গ্রেন অফ সল্ট, এর মানে হচ্ছে টু নট মেক সামথিং টু লিটারেলি অর সিরিয়াসলি, অর্থাৎ কোনো কিছু কি সিরিয়াসলি না নেওয়ার যে প্রবণতা সেটা বোঝানোর জন্য টেক উইথ গ্রেন অফ সল্ট এটা ইউজ করা হয়, ঠিক আছে। এদিকে কি বাক্য রচনা করতে পারি আমরা, দেখো
you should you should take her dramatic you should take her dramatic stories with a grain of salt। ঠিক আছে, টেক উইথ এ গ্রেন অফ সল্ট এই কথাটার মানে হচ্ছে টু নট টেক সামথিং টু লিটারালি অর সিরিয়াসলি। ইউ শুড টেক হার ড্রামাটিক স্টোরিজ উইথ এ গ্রেন অফ সল্ট, অর্থাৎ তার যে গুজব বাড়িয়ে চাড়িয়ে যে কথা বলা সেটাকে অত বেশি হিসেবের মধ্যে না ধরলেও চলবে। ইউ শুড টেক হার ড্রামাটিক স্টোরিজ উইথ এ গ্রেন অফ সল্ট, যেটা খুব বেশি একদম সিরিয়াসলি নয়। ঠিক আছে, নট টু টেক ইট নো সিরিয়াসলি, নট সিরিয়াসলি। নেক্সট দেখো আমরা চলে যাই সিলেক্ট দ্য ইনকারেক্টলি, আচ্ছা হবে না, হেডিংটা একটু ভুল হয়েছে। সিলেক্ট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড, সিলেক্ট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। ঠিক আছে, অনার গিভেন ফর সাম অ্যাচিভমেন্ট, অর্থাৎ কোনো অর্জনের পূর্বে অ্যাচিভমেন্টের পরে তাকে যে সম্মান দেওয়া হয় সেটা কোন ওয়ার্ডটির দ্বারা বোঝাচ্ছে। দেখো গিফট, এটা তো উপহার, এটা কোনো বিশেষ সম্মান অর্জনের পর দেওয়া হওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে এটা হচ্ছে না। পার্টি, এটাও হচ্ছে না। অনার গিভেন অর্থাৎ যে সম্মান যেটা দেওয়া হয় সেটাকে কি বলে, প্ল্যাকার্ড, এটাও হবে না, তাহলে এটা হয়ে যাবে লরেল। ঠিক আছে, লরেল এটা হবে অনার গিভেন ফর সাম অ্যাচিভমেন্ট, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কিলিং অফ এ পার্সন বাই অ্যানাদার। ঠিক আছে, তার আগে আমরা এটা দেখে নিই ডেমোসাইড। ডেমোসাইড কথাটার মানে হচ্ছে ডেমোক্রেটিক এবং সেখান থেকে সাইড কথাটার মানে হচ্ছে হত্যা করা। ঠিক আছে, ডেমোসাইড মানে হচ্ছে কিলিং বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের দ্বারা বা অথরিটির দ্বারা হত্যা, সেটাকে বলা হয় ডেমোসাইড। জেনোসাইড এটা হচ্ছে এক প্রকার ধ্বংসযজ্ঞ বা ধ্বংসলীলা, অর্থাৎ কোনো জাতি, কোনো ধর্ম কিংবা কোনো কালচারের মানুষকে যদি একসঙ্গে হত্যা করা হয় কোনো একটা কারণে, যে হতে পারে সেটা ধর্মের কারণ, হতে পারে সেটা খাদ্যাভ্যাসের কারণ, হতে পারে সেটা কালচারের কারণ, যে কোনো কারণে, অর্থাৎ এই সমস্ত কারণগুলোর মধ্যে কোনো একটা কারণে যদি কোনো বৃহৎ মানুষের হত্যা করা হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় জেনোসাইড, অর্থাৎ প্রবল গণহত্যা। আর ইউথ্যানাসিয়া কথাটার মানে হচ্ছে ধরো তুমি অসুস্থ এবং হসপিটালাইজড, সেই অবস্থায় দীর্ঘদিন ধরে তুমি কোমায় পড়ে আছো। ঠিক আছে, তোমাকে যন্ত্রের সাহায্যে বা মেশিনের সাপোর্টের সাহায্যে তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে। এই অবস্থায় তুমি দীর্ঘদিন পড়ে থাকার পর যদি তোমাকে কোনো ওই যন্ত্রগুলো সাপোর্ট খুলে দেওয়া হয় বা যন্ত্রগুলো সাপোর্ট সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সেই যে মৃত্যুবরণ সেটাকে বলা হয় ইউথ্যানাসিয়া। ঠিক আছে, অর্থাৎ স্বেচ্ছা মৃত্যু, এটাকে বলা হয় ইউথ্যানাসিয়া। তাহলে এটাও হচ্ছে না, তাহলে প্রথম যেটা পড়ে আছে অর্থাৎ হোমোসাইড, এটা হচ্ছে কিলিং অফ এ পার্সন বাই অ্যানাদার। ঠিক আছে, কিলিং অফ এ পার্সন বাই অ্যানাদার এটা হচ্ছে হোমোসাইড। নেক্সট দেখো দ্য অ্যাকশন অর অফেন্স অফ স্পিকিং স্যাক্রিলিজিয়াসলি অ্যাবাউট গড অর স্যাক্রেড থিংস, অর্থাৎ ভগবান এবং যে সমস্ত পবিত্র জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার, সেটাকে কি বলা হবে। এক্ষেত্রে দেখো প্রথমে আছে কন্টামিনেশন। কন্টামিনেশন কথাটার অর্থ হচ্ছে দূষিত বা দূষণ, তাহলে এটা তো হচ্ছে না। ইররেভারেন্স, রেভারেন্স কথাটার মানে হচ্ছে আধ্যাত্মিক বা আধ্যাত্মিকতা, তার সঙ্গে যখন যোগ করা হচ্ছে সেটা আধ্যাত্মিকতা, সেটা হচ্ছে না। এবং ব্লাসফেমি এই কথাটার মানে হচ্ছে এই দ্য অ্যাকশন অর অফেন্স অফ স্পিকিং স্যাক্রিলিজিয়াসলি অ্যাবাউট গড অর স্যাক্রেড থিংস, অর্থাৎ এই যে ব্লাসফেমি কথাটা দিয়ে আমরা এই পুরো সেন্টেন্সটাকে বোঝাতে পারি। আর রিনাউন্সিয়েশন কথাটার মানে হচ্ছে পরিত্যাগ করা, এটা হচ্ছে না। পরিত্যাগ করা সেক্ষেত্রে এই মিনিংটাও আসছে না, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্লাসফেমি। ওকে,
নেক্সট সেন্টেন্স দেখো, ট্রিট উইথ এ ভ্যাকসিন ইউজুয়ালি বাই ইনজেকশন টু প্রমোট ইমিউনিটি এগেনস্ট এ ডিজিজ। ঠিক আছে, ট্রিট উইথ এ ভ্যাকসিন, সেক্ষেত্রে এটা কি হবে? এবং আছে এ গ্রুপ অফ ওরসিপার্স। এই যে নেক্সট যে দুটো অর্থাৎ 4 এবং 5, এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইল। তোমরা এগুলো অবশ্যই এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনটা সঠিক সেটা বেছে নিয়ে কমেন্টে উল্লেখ করো। হোমওয়ার্ক এটা এবং নেক্সট যে আছে এটা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে প্র্যাকটিস সেট 7 শুরু করলাম। নেক্সট আরও অনেক প্র্যাকটিস সেট আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এই ধরনের আরও প্র্যাকটিস সেট পেতে অবশ্যই গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করতে পারো। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।